না যে আজকের দিনে দাঁড়িয়ে একজন সাংসদ আর একজন মন্ত্রী একে অপরকে গালাগালি করছে, তাদের নামে কটু কথা বলছে। মানে আমরা এতকাল এই কথাটা বলে এসেছি যে রাজনৈতিক বৈরিতা থাকতেই পারে, রাজনৈতিক দ্বিমত থাকাটাই স্বাভাবিক। একটা দেশের পাঁচখানা মানুষ সবসময় এক হয় না, তারা সবসময় আলাদা হবে, আলাদা চিন্তা করবে এবং তারা আলাদা পথে দেশকে ভালো করার কথা ভাববে। কিন্তু আজকে বাংলার রাজনীতি এতটা তলানিতে এসে ঠেকেছে, গোটা দেশের রাজনীতি এতটা তলানিতে এসে ঠেকেছে যে একে অপরকে গালাগালি দিতে হচ্ছে। আসলে দেখবেন যে রাস্তাঘাটে গালাগালি কারা করে? যারা ফার্স্ট্রেটেড, তাদের কিছু করার নেই। গালিগালাজ করা মানেই সেটা সমাজের অবক্ষয় বা তারা সমাজে এগিয়ে যাচ্ছে এরকম কোনো কিছুই নয়। গালিগালাজ একটা সমাজে এর আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই গালিগালাজটাই একটা মানুষকে আরেকটা মানুষের পলিটিক্যাল আক্রমণের হাতিয়ার যখন হচ্ছে, তখন বোঝা যায় যে তাদের আসলে রাজনৈতিকভাবে আক্রমণ করার কোনো বিষয় থাকছে না। তাদের আসলেই ব্যক্তিগত খেয়োখেই, তাদের ব্যক্তিগত ঝামেলা যুদ্ধ, এগুলোই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক হয়ে উঠছে। এটা তখন বাবুল সুপ্রিয় কী করেছিল? সেই সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কানি দিয়েছিল আসানসোলে। আজকের দিনে দাঁড়িয়ে তারা অসাম্প্রদায়িক হয়ে গেছে কারণ তিনি তৃণমূল হয়ে গেছেন। এভাবে হয় না। এদের মধ্যে এগুলো ছিল, এদের এগুলো আছে। কালকে বাবুল সুপ্রিয় আবার বিজেপিতে যাবে না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার তৃণমূলে চলে আসবেন, এর গ্যারান্টি আছে? কেউ বলতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিরকাল বিজেপিতে থাকবে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন স্বার্থ শেষ হয়ে যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টি খেয়ে অন্যদিকে যাবে না, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। ফলে এরা একে অপরের বিরুদ্ধে কী কামড়াকামড়ি করছে, কি মারামারি করছে, তাতে মানুষের কিচ্ছু এসে যায় না। মানুষের উচিত তাদের দাবিটা যেন তাদের সাংসদ বলে সেই চাপ সৃষ্টিটা করা, মানুষের উচিত তাদের দাবিটা যেন বিধায়করা বলে সেই চাপ সৃষ্টি করা। বাস্তবে একটা রাজনীতি তো থাকা দরকার যে আমি আমার দেশকে এইভাবে উন্নতি করতে চাই, আমি আমার দেশের মানুষের এই উন্নতি চাই, আমি চাই দেশের সম্পদকে এইভাবে বন্টন করতে। এই যে পলিসি এক একটা পার্টির, এক একটা রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট আদর্শের উপরে দাঁড়িয়ে হওয়া উচিত ছিল। বাংলাতে তথা ভারতবর্ষে এই মুহূর্তে সব কিছু গুলিয়ে গেছে। এই মুহূর্তে রয়েছে একমাত্র টাকা, এবং সেই টাকাটা যে করে হোক, গরিবের থেকে যে করে হোক, লুটে ফুটে সরকারের টেন্ডারের মাধ্যমে হোক, অন্যভাবে হোক, লুটে ফুটে যে করে হোক নিজের সিন্ধুকে ভরা, নিজের পার্টির সিন্ধুকে ভরা, এটাই একমাত্র এদের এখন রাজনীতি। তো এটাই যখন রাজনীতি হবে তখন রাস্তায় দাঁড়িয়ে গালাগালি করবে। দেখবেন ফার্স্ট্রেটের মানুষরা গালাগালি করে, যাদের বেসিক্যালি চাকরি হয়নি, যারা হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, তারা নেশা করছে, তারা গালিগালাজ করছে। আজকে মন্ত্রীরা গালিগালাজ করছে কারণ তাদের কোনো কাজ নেই, তাই জন্য। তারা তো আর বেকার না, তারা তো একজন সাংসদ, একজন মন্ত্রী। আবার বাবুল সুপ্রিয় বলছেন যে শুধু গালাগালিজ তো নয়, এই তমলুকের যিনি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, তিনি নাকি বাবুল সুপ্রিয়ার পরিবার টেনে কথা বলেছেন, গালাগালিজ করেছেন। সেটা তিনি যা ইচ্ছা করুক, মানে আমি বলছি, আপনি বলছেন না বেকার নয়, আসলে এরা হচ্ছে রাজনৈতিকভাবে বেকার, মানে এরা রাজনীতিতে আর নেই এদের মধ্যে। অভিজিৎ গাঙ্গুলি কে? কিছুদিন আগে আমরা জানতাম ইনি বিচারপতি, তিনি নাকি এখানকার বেকারের জন্য প্রচুর কাজ করেছেন। আমরা সেই আমরা দেখেছি ওনার বিভিন্ন জাজমেন্ট, এবং তা দেখে আমরা আপ্লুত হচ্ছিলাম, ভাবছিলাম যে সত্যি হয়তো উনি মানুষের জন্য কাজ করছেন। কিছুদিন পরে দেখলাম যে উনি পট করে একটা দলে ঢুকে গেলেন, এবং রাতারাতি হঠাৎ করে তিনি বিজেপি হয়ে গেলেন, এবং রাতারাতি তিনি এই কথাগুলোও বলে দিলেন যে শুভেন্দু অধিকারী যেভাবে টাকা নিয়েছে সেটা আসলে কাগজের মধ্যে কী ছিল সেটা টাকাই না কিনা জানি না, এই ধরনের স্টেটমেন্ট তিনি দিতে থাকলেন। ফলে একজন বিচারপতির যে ধরনের বিচক্ষণতা থাকার কথা অভিজিৎ গাঙ্গুলি সেটা নেই, সেটা প্রমাণিত হলো। এবং অভিজিৎ গাঙ্গুলির কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও নেই, তার ভেতরে কোনো রাজনীতি নেই, তার ভারতবর্ষকে কীভাবে দেখা উচিত সেই নিয়ে তার কোনো লক্ষ্যও নেই, কিছুই নেই। ফলে সে এখন গালিগালাজ করবে কারণ তার কোনো রাজনীতি নেই। এর আগে একটা সাংবাদিককে কীভাবে কটু কথা বলেছিল লাইভ টিভিতে, সেটাও আমরা দেখেছিলাম, এখন এটাও দেখছি। ফলে উনি কী বললেন বা বাবুল সুপ্রিয় কী বললো সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আজকের রাজনীতির স্তর কতটা নেমেছে। এটা তো সেই বাংলা যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মেছে। যে নেতাজি সুভাষচন্দ্র বোস 1939 সালে 1939 সালে কংগ্রেস থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন। কংগ্রেস থেকে বেরোচ্ছেন, কার সাথে ঝামেলা হচ্ছে? গান্ধীর সঙ্গে ঝামেলা হচ্ছে, নেহরুর সঙ্গে তার পলিটিক্যাল ডিবেট হচ্ছে, সেই জায়গা থেকে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে আসছেন। 1941 সালে তিনি যখন আজাদ হিন্দ বাহিনী তৈরি করলেন, সেই আজাদ হিন্দ বাহিনীর দুখানা ব্রিগেডের নাম, একটা নেহরু ব্রিগেড, একটা গান্ধী ব্রিগেড, এই নেতাজি সুভাষচন্দ্র বসু বানিয়েছিলেন। ফলে এটা একটা বোঝা যায় যে আমাদের এখানে এই কালচারটা ছিল যেখানে আমরা দুটো রাজনৈতিক দলের নেতারা একে অপরের বিরুদ্ধে পলিটিক্যালি প্রচুর ডিবেট থাকতে পারে, কিন্তু তারা ব্যক্তিগত একে অপরকে সম্মানের জায়গাতে কখনো সেটা পিছপা হয়নি। গান্ধী যখন বলেছিল, যখন নেতাজি মৃত্যুর খবর আসে, তখন গান্ধী বলেছিল যে আমি সন্তানহারা হলাম। আমরা জানি এই খবর যে গান্ধী কতটা ভালোবাসতেন নেতাজিকে, এবং নেতাজিও কতটা শ্রদ্ধা করতো গান্ধীকে। আমাদের ইতিহাস দেখেছি, দুজনের মধ্যে পলিটিক্যালি বিভিন্ন ডিবেট ছিল, কিন্তু শ্রদ্ধার জায়গাতে তো কখনো কমতি ছিল না। এই কালচার কিন্তু আমাদের পরবর্তীকালেও আমাদের ভারতবর্ষে ছিল, একেবারে ছিল না তারা, অবশ্যই কমেছিল। কিন্তু আমরা দেখেছি যে এখানে জ্যোতি বসু আর বিধানচন্দ্র রায় একেবারে পলিটিক্যাল মেরুর মানুষ হলেও একে অপরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কতটা মধুর ছিল। আমাদের বাংলার কালচার এটা।
আমরা তারপরে দেখেছি যে এখানে এরকম বহু ঘটনা ঘটেছে, যেরকম আমরা এখনও দেখছি যখন মনমোহন সিং মারা গেছেন সেই ভাইরাল ভিডিওটা, যেখানে সুষমা স্বরাজ আর মনমোহন সিংয়ের ডিবেট, যেখানে একে অপরকে শায়রি বলছে, খুব মিষ্টি ভাষায় একে অপরকে আক্রমণ করছে। এটাই আমাদের এখানকার কালচার, একে অপরকে শ্রদ্ধা করতো, একে অপরকে ভালোবাসো, কিন্তু রাজনৈতিক বিতর্কের জায়গায় এক পাও তোমরা ছেড়ো না। এটাই তো কালচার ছিল, নেতাজি তো আমাদেরকে এটাই শিখিয়েছে। আজকে কে রাজনীতির ধ্বজা ধরবে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, নাকি আমরা নেতাজিকে অনুসরণ করব, নাকি আমরা পুরোনো দিকে ফিরে দেখবো যে আমাদের বাংলার আসলে কালচার কী ছিল, ভারতবর্ষের কালচার কী ছিল? সেই যে নোংরা রাজনীতি, মানে এই যে আমদানি হচ্ছে বলা যায়, যে গালিগালাজ, খারাপ ব্যবহার করা, মানে কোথাও গিয়ে এরকম মনে হচ্ছে যে এখন হয়তো দুই মন্ত্রী সাংসদ এরা হয়তো মারপিট করতে পারলে সব থেকে বেশি খুশি হতেন, নিজে আক্রোশটা বের করতে পারতেন। হ্যাঁ, একেবারেই তাই মনে হচ্ছে, মারপিট করলে ক্ষতি হতো না। এবং এই ঘটনাটা তো ঘটেছে যে সাংসদের মধ্যে প্রায় মারপিট বেঁধে গেছে। আমাদের বিধানসভাতে এরকম একবার ঘটনা ঘটেছিল যে একজন বিধায়কের মাথার স্কালের চির ধরেছিল মারপিট করতে গিয়ে বিধানসভার মধ্যে। এবং এই মারপিটের ঘটনা বিভিন্ন বিধানসভায় দেখি। আমাদের মানে দেশের বাইরের আগে দেখতাম, এখন দেশের মধ্যেই এরকম ঘটনা প্রচুর হচ্ছে, যে একেবারে টানাহিচড়া চলছে, মারামারি চলছে। ফলে এইগুলো তো আসলে কাম্য নয়। আমরা এলাকার মানুষ, ধরুন আমি একটা বিধানসভায় থাকি, সেই বিধানসভার মানুষরা যারা মেজরিটি যাকে ভোট দিয়েছে সেই বিধায়ক হয়ে গেছে, এমপি হিসাবে যে লোকসভার মানুষরা যেটাকে মেজরিটি ভোট দিয়েছে সে লোকসভার এমপি হয়ে গেছে। এই মানুষটা কেন ভোট দিয়েছে? তারা ভোট দিয়েছে যে ওই মানুষটার দিকে তাকিয়ে, যে এই মানুষটা হয়তো আমার কথাটা লোকসভা বিধানসভায় বলতে পারবে, আমার যে প্রবলেমগুলো সেগুলো বলতে পারবে, নাকি ওখানে গালিগালাজ করবে। আমার প্রবলেম, আমাদের প্রবলেম আসলে আপনি বলুন তো, কোন এমপিটা, কোন মন্ত্রীটা, কোন বিধায়কটা বলছে ইয়েতে দাঁড়িয়ে? আজকে বাবুল সুপ্রিয়র কথা বলছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, আমরা তো মনে করি এরা একই পক্ষের লোক। বাবুল সুপ্রিয় তো কিছুদিন আগে তো বিজেপিতে ছিলেন। যখন তিনি বিজেপিতে ছিলেন, আমরা জানি আসানসোলের দাঙ্গার কথা। আসানসোলে এমন একটি সাম্প্রদায়িক দাঙ্গা হলো যেখানে সিবগাতুল্লাহ বলে একটি ছেলেকে, ক্লাস 10-এর ছেলে, তাকে জয় শ্রীরাম বলে তার বুক চিরে তার কলিজা বের করে ফেলা হয়েছিল। এইভাবে তাকে হত্যা করা হয়। তার বাবা ইমাম ইমদাদুল্লাহ, উনি মৌলানা ছিলেন, তিনি যখন ময়দানে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া হচ্ছে, তখন গোটা অঞ্চলটা সশস্ত্র হয়ে আছে। তারা বলছে যে এবার আমরা হিন্দুদের উপর আক্রমণ করবো, এরকম সশস্ত্র মব। সেই মবকে তিনি বলেন, তার বাবা, পুত্রহারা বাবা, সে বলেন যে আমরা আজকে যদি দেখি যে এখানে কেউ কোনো নিরস্ত্র, কোনো নিরাপরাধ, কোনো হিন্দুর গায়ে কেউ আক্রমণ করেছো, নিজের হাতের আইন তুলে নিয়েছো, তাহলে আমি কিন্তু এলাকা ছেড়ে চলে যাব। সেই দিন একটা হিন্দুর গায়ে আক্রমণ হয়নি, শুধুমাত্র ওই সিবগাতুল্লাহর বাবার জন্য। আপনি ভাবতে পারেন সেই সময় সেই অঞ্চলের এমপি কে ছিলেন? বাবুল সুপ্রিয়। আজকে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। এদের কী চরিত্র? এটা তখন বাবুল সুপ্রিয় কী করেছিল? সেই সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কানি দিয়েছিল আসানসোলে। আজকের দিনে দাঁড়িয়ে তারা অসাম্প্রদায়িক হয়ে গেছে, কারণ তিনি তৃণমূল হয়ে গেছেন। এভাবে হয় না। এদের মধ্যে এগুলো ছিল, এদের এগুলো আছে। কালকে বাবুল সুপ্রিয় আবার বিজেপিতে যাবে না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার তৃণমূলে চলে আসবেন, এর গ্যারান্টি আছে? কেউ বলতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিরকাল বিজেপিতে থাকবে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন স্বার্থ শেষ হয়ে যাবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টি খেয়ে অন্যদিকে যাবে না, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। ফলে এরা একে অপরের বিরুদ্ধে কী কামড়াকামড়ি করছে, কি মারামারি করছে, তাতে মানুষের কিচ্ছু এসে যায় না। মানুষের উচিত তাদের দাবিটা যেন তাদের সাংসদ বলে সেই চাপ সৃষ্টিটা করা। মানুষের উচিত তাদের দাবিটা যেন বিধায়করা বলে সেই চাপ সৃষ্টি করা। ফলে মমতা ব্যানার্জি আর বা ওখানে নরেন্দ্র মোদী, এরা কোথায় কি বক্তৃতা রাখলো, আর তার চেলাচামুন্ডারা কোথায় কাউকে গালাগালি করলো বা মারামারি করলো, এটা ভারতবর্ষের কালচার নয়। ভারতবর্ষের কালচার সেটাই হওয়া উচিত যেটা গরিব মানুষের দাবি দাওয়া যারা তুলবে। সেটা যদি গরিব মানুষের দাবি দাওয়া যদি কোনো নেতারা তুলে, তাদের পিছনে সাধারণ মানুষ দাঁড়াবে, এটাই বাস্তব। গরিবদের দাবি দেওয়ার কথা বা বেকারদের দাবি দেওয়ার কথা নাকি সেই ঝগড়ার মধ্যে উঠেছে শোনা যাচ্ছে। বাবুল সুপ্রিয় বলছেন আপনি চাকরি খেয়েছেন অভিজিৎ গাঙ্গুলিকে কটাক্ষ করে, আবার অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে আপনারা তো চাকরি বিক্রি করেছেন। এই বিষয়টাও সেই ঝগড়ার মধ্যে উঠে এসেছে। তাই তো বোঝাই যাচ্ছে যে মানে দুজন দুজনকে এক্সপোজ করছে, আবার দুজনে নিজের কথাই বলে ফেলছে। তো বোঝাই যাচ্ছে মানে দুটোই হয়তো সত্যি বা দুটোই হয়তো মিথ্যা। কে কার চাকরি খেয়েছে বা চাকরি বিক্রি করেছে এটা আমরা জানি না, কিন্তু এটা আমরা জানি যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে কাজ নেই। এটা আমরা জানি গোটা ভারতবর্ষেই বেকারের সংখ্যাটা গোটা পৃথিবীর সর্বোচ্চ। গোটা পৃথিবীতে এত বেকার নেই যেটা গোটা ভারতবর্ষে রয়েছে। এমন ভারতবর্ষের বেকারের সংখ্যাটা এতটাই বেশি যে ইউরোপের বহু দেশ তাতে ঢেকে যাবে। ইউরোপের বহু দেশের সম্পূর্ণ জনসংখ্যাই ভারতবর্ষের বেকারের থেকে অনেক কম। ফলে বোঝা যায় যে ভারতবর্ষের অবস্থাটা সত্যিই খুব খারাপ। এবং সেটা ঢাকার জন্য তারা কী করবে? তারা ধর্ম করবে, একে অপরকে গালাগালি করবে, আমাদের গদি মিডিয়াগুলোকে লেলিয়ে দেবে এমন কিছু টপিক নিয়ে আলোচনা করার জন্য, যে টপিকগুলো আসলে মানুষের টপিকই নয়। সত্যি বেকারের কথা যদি এরা ভাবতো, তাহলে কর্মসংস্থানের উদ্যোগ কীভাবে নেওয়া যায় সেটা নিয়ে প্ল্যান করতো। আসলে উচিত ছিল কি, বাবুল সুপ্রিয় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক টেবিলে বসে আলোচনা করুক, সাংবাদিক বৈঠক করুক, সামনে আলোচনা করুক,
যে এইভাবে আমরা আমাদের পার্টি চাইছে বেকারকে চাকরি দিতে। কোন পলিসি কি আছে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলতে পারবে যে এটা আমার ফ্রেমওয়ার্ক, এইভাবে আমি চাই গরিবের চাকরি হোক, বেকারের চাকরি হোক? এতগুলো ছেলেমেয়ে ইঞ্জিনিয়ারিং করে বের হচ্ছে, এতগুলো ছেলেমেয়ে আইটিতে পড়াশোনা করে বের হচ্ছে, এতগুলো ছেলেমেয়ে এমনি প্লেন গ্র্যাজুয়েট হয়ে বেরোচ্ছে, এদের কাজের কী হবে? কে ভেবেছে? 2016 থেকে এখন পর্যন্ত একটা এসএসসি হয় না রাজ্যে। রেলের চাকরিতেও দুর্নীতি হচ্ছে। আমরা জানি যে মেডিকেলের যে এন্ট্রান্স এক্সাম, সেখানে কীভাবে পেপার লিক হচ্ছে, কীভাবে দুর্নীতি হচ্ছে, কীভাবে সেখানকার রেজাল্ট নিয়ে গড়বড় হয়েছে। বিপিএসসি নিয়ে আন্দোলন হচ্ছে, আমরা জানি বিহারের কীরকমভাবে দুর্নীতি হয়েছে সেখানে। নীতিশ কুমার, বিজেপির জোট সরকার। ফলে যেখানে যেখানে যে সরকারি আছে তারাই চাকরি নিয়ে দুর্নীতি করছে। যোগী আদিত্যনাথের সরকারের সময় পরপর গাদা বার 20-25 বার অন্তত পেপার লিক হয়ে গেল চাকরি নিয়ে। তাহলে একই তো চিত্র এখানে পশ্চিমবঙ্গে যা চিত্র, যোগী আদিত্যনাথ সরকারের সময় একই চিত্র। ফলে এই যে আসলে বেকারকে আমরা চাকরি দিতে পারছি না, কোনো সরকারই পারছে না। রাষ্ট্রের এই বেকারদের চাকরি দেওয়ার এই মুহূর্তে মডেল নেই। এই বিষয়টাকে স্বীকার করে নেওয়া উচিত এবং বলা উচিত যে চলো এবার আমরা ভাবি, দুটো পার্টির একসাথে বসে উচিত যে এই মুহূর্তে আমরা কি করে বেকারের কথা ভাববো, বেকারের চাকরি কীভাবে দেবো, এই নিয়ে এক্সপার্টের সাথে আলোচনা করে সেই নিয়ে ভাবা। সেই প্ল্যান নেই। 100 দিনের কাজের টাকা আসছে না, এই নিয়ে কেন্দ্রকে ঝামেলা করবে, আবার রাজ্যকে এরা বলবে যে তোমরা বাংলা ভাষার টাকা মেরে দিয়েছো, এইসবই চলবে। আলটিমেট কি করে মানুষের উন্নতি হয় সেটা নিয়ে কিন্তু কেউ ভাবছে না। সেখানে দাঁড়িয়েই যখন এই ঘটনাটা ঘটে দ্বিতীয় হুগলি সেতুতে, সেখানে কার্যত একটা যানজট হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়। কিন্তু পুলিশকে আমরা দেখলাম চারপাশে বসে তারা বিষয়টা দেখছেন, অনেকে বলছেন উপভোগ করছেন। মানে এখানে সাধারণ মানুষ দুজনের মধ্যে যদি এই ঝামেলাটা হতো তাহলে কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করতো বা নিয়ে যেত বা ফাইন হতো, কিন্তু এদের ক্ষেত্রে সেটা হয়নি। এটা তো গোটা ভারতবর্ষেরই চিত্র যে ভারতবর্ষে ভিআইপি কালচার কোনোদিনও যাবে না। আমরা বিদেশে দেখি যে ওখানকার একজন প্রধানমন্ত্রীও মেট্রো করে গেলে খুব একটা মানুষ তার দিকে তাকায়ও না বা ভিড় করে জমাট হয় না। কিন্তু ভারতবর্ষে এটা সত্যি কথা যে এখানকার একটা কাউন্সিলরও যখন যায় তখন 4টে মানুষ তার ইচ্ছা না থাকলেও তাকে হেসে তার দিকে কথা বলে তার দিকে তাকায়, তার সাথে হ্যান্ডশেক করে, মনে হয় যে একটা ভিআইপি যাচ্ছে। ফলে সেখানে মন্ত্রী আর এমপির মধ্যে ঝামেলা হচ্ছে, এর থেকে উপভোগ্য আর কী হতে পারে? যে দেশের মানুষের কাছে কাজ নেই, কর্মসংস্থান নেই, বেশিরভাগ মানুষ এখন না খেয়ে মরছে, এত বেকার, গোটা পৃথিবীতে সর্বোচ্চ বেকার ভারতে রয়েছে, সেখানকার মানুষের কাছে যদি এরকম একটা মুখরোচক বিষয় আসে যেখানে দুটো একটা এমপি আর একটা মন্ত্রী ঝামেলা করছে, খুব ভালোই লাগবে তাদের কাছে, তারা বসে বসে দেখছে। সাধারণ মানুষের যদি ওখানে ঝামেলা করতো পুলিশ পিটাতো, ওদেরকে তো পিটাবে না, ওরা মন্ত্রী, ওরা এমপি, ওরা একটা বিশাল বড় ব্যাপার আমাদের এখানকার সাধারণ মানুষরা ভাবে। ফলে সেটাই হচ্ছে, পুলিশ তো এর বাইরে কিছু না।